রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগ এনে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রোসনেফট এবং লুকেলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে করে মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এই পদক্ষেপ হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কারণ সম্প্রতি তারা রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতামূলক দৃষ্টিভঙ্গির নীতি গ্রহণ করেছিল। গত সপ্তাহেও মস্কোকে নিশানা করে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার মনোভাব দেখান ট্রাম্প। বুধবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজের অনুমোদন দিয়েছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিও রয়েছে। এদিকে ওয়াশিংটন এমন সময় নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়। রাশিয়া প্রচুর তেল উৎপাদন করে, আর তাই তেলের উপর নিষেধাজ্ঞা মানে বিশাল নিষেধাজ্ঞা। আমি মনে করি এই নিষেধাজ্ঞা তাদের যুদ্ধের উপর প্রভাব ফেলবে। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালানোর কথা জানিয়েছে রাশিয়া। এই বিষয়ে ক্রেমলিন এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে মহড়া সম্পর্কে পুতিনকে রিপোর্ট করতে দেখা গেছে। মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন সময় পুতিন অনেকবার কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের জন্য সতর্কতা হিসেবে রাশিয়ার পারমাণবিক শক্তির কথা স্মরণ করে আসছেন। এর আগে চলতি মাসে পশ্চিমা সামরিক জোট ন্যাটো পারমাণবিক প্রতিরোধ মহড়া পরিচালনা করেছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি সফলভাবে সম্পন্ন করার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নতুন করে মনোযোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে 2 সপ্তাহের মধ্যেই সাক্ষাৎ করবেন। তার কয়েকদিনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সেই সম্মেলন স্থগিত করা হয়েছে। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রাথমিক বৈঠকও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় 4 বছর ধরে চলছে। এছাড়া বিশ্লেষকরা আরও মনে করছেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব গাজার তুলনায় অনেক কম। ট্রাম্প হুমকি দিয়েছিলেন রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের এবং ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহের। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে বিঘ্নিত করতে পারে এবং যুদ্ধকে আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে ভৎসনা করেছেন, সাময়িকভাবে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করেছেন এবং দেশটিতে অস্ত্র সরবরাহ স্থগিত করেন। যদিও পরে ইউরোপীয় মিত্রদের উদ্বেগের মুখে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। এদিকে পুতিন ও জেলেনস্কির সঙ্গে তার সরাসরি বৈঠকগুলো যুদ্ধের সমাধানের দিকে কোনো অগ্রগতি আনতে পারেনি। গত সপ্তাহে হোয়াইট হাউস জানায়, ইউক্রেনকে তারা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট অ্যান্টি এয়ার ব্যাটারি পাঠানোর কথা বিবেচনা করছেন। এরপরই পুতিন ট্রাম্পকে ফোন করেন এবং দুই নেতা বুদাপেস্টে সম্ভাব্য সম্মেলনের কথা জানান। তবে পরদিনই ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানান, কিন্তু উত্তেজনাপূর্ণ সেই বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এছাড়া ব্যক্তিগতভাবে জেলেনস্কিকে পুরো দনবাস রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাপ দেন ট্রাম্প। শেষ পর্যন্ত ট্রাম্প বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা রাশিয়া গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। গেল বছর নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। তবে সেই যুদ্ধ শেষ করা তার প্রত্যাশার চেয়েও কঠিন প্রমাণিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।
signaling Moscow's return to ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে, যা ফিলিস্তিনি ভূখণ্ডের অধিগ্রহণের সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার লিকুদ দলের বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার 120 আসনের নেসেটের আইন প্রণেতারা বিলটি পাশের জন্য 25-24 ভোটে ভোট দিয়েছেন। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীর অঞ্চলগুলিতে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটি অনুমোদিত হয়েছে। বিলটিকে আইনে পরিণত করার জন্য আরও 3টি অতিরিক্ত পাঠের মাধ্যমে পাশ হতে হবে। এটি এখন আরও আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি না দেওয়ার ঘোষণার 1 মাস পর এই ভোটটি অনুষ্ঠিত হলো। এদিকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার ফলে জাতিসংঘের প্রস্তাবে বর্ণিত ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের সম্ভাবনা কার্যকরভাবে শেষ হয়ে যাবে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে তুরস্কের কোনো সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। বুধবার নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানায়। বুধবার মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। এরপরে জানা যায়, তুরস্কের সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। গাজায় তুরস্কের সেনা মোতায়েন করা হবে না দাবি করে নেতানিয়াহুর দপ্তর সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে বলেছে, মিশরের গোয়েন্দা প্রধানের সাথে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই, তবে তুরস্কের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এমনকি মিশর ও জর্ডানের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও গাজায় নিরাপত্তা রক্ষী হিসেবে পাঠানোর ক্ষেত্রে ভেটো দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দিতে বলেছেন তিনি। গাজায় আরও 30 ফিলিস্তিনি মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট 195টি ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর করল ইসরায়েল। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার গাজা থেকে ফেরত পাওয়া আরও 2 জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে। এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী ও মরদেহ বিনিময়ের একাধিক ধাপ সম্পন্ন হয়েছে। তেল আবিব জানিয়েছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না গাজা থেকে নিখোঁজ বা নিহত সব ইসরায়েলির সঠিক তথ্য পাওয়া যায়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রত্যেক মৃত ইসরায়েলি বিনিময়ে ইসরায়েলকে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিতে হবে বলে শর্ত রয়েছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার শামিল উল্লেখ করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা। বুধবার প্রকাশিত এক খোলা চিঠিতে ইসরায়েলের জবাবদিহিতার দাবি জানিয়ে তারা জাতিসংঘ ও বিশ্ব নেতাদেরকে এই আহ্বান জানান। 460 জন বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্ব এই খোলা চিঠিতে সই করেছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা থেকে শুরু করে অস্কার জয়ী শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীরা। ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যা করছে সেসব কর্মকাণ্ডের জবাবদিহি চেয়েছেন তারা। জাতিসংঘ মহাসচিবকে সম্বোধন করে চিঠিতে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করা, নিষেধাজ্ঞা আরোপ করা এবং গাজায় অবাধ মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত করার জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভে উত্তাল পেরুর রাজধানী লিমায় 30 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি। সাম্প্রতিক বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন, দেশ জুড়ে অপরাধ মোকাবিলায় নতুন কৌশল নেওয়া হবে, যা হবে প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার উদ্যোগ। জরুরি অবস্থার অধীনে সরকার সেনাবাহিনীকে রাস্তায় টহল দেওয়ার অনুমতি দেবে এবং নাগরিকদের সমাবেশ সহ বিভিন্ন সাংবিধানিক অধিকার সীমিত করবে। 6 দিন ধরে অনিশ্চয়তা পর পেরুর অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিল। এই মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তোকে ক্ষমতা থেকে অপসারণের পর হোসে জেরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আগামী জুলাই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ নিরসনের দ্বার প্রান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শিগগিরই বাণিজ্যিক চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক 50% থেকে কমে 15 বা 16% হবে। ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দীপাবলি উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে। এই আলোচনায় বাণিজ্যকে প্রাধান্য দেওয়া হয় বলে জানান তিনি। মোদিও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এরপরই ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে অচিরেই ভারতীয় পণ্যের উপর ধার্য মার্কিন শুল্ক 50 থেকে কমে 15 থেকে 16% হতে চলেছে। বিষয়টির সঙ্গে অবহিত আছেন এমন 3 ব্যক্তির কাছ থেকে তারা শুল্ক কমানোর এই নিশ্চয়তার খবর পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির এই আলোচনায় ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কৃষি পণ্য আমদানি বাড়াতে সম্মত হতে পারে। বিশেষত ভারত হয়তো নন জিএমও বা জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন ভুট্টা ও সয়াবিন কেনা বাড়াতে পারে। এই চুক্তিতে একটি বিশেষ দিকও অন্তর্ভুক্ত থাকতে পারে, তা হলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর শুল্কের হার পুনর্মূল্যায়ন করা এবং উভয় দেশের বাজারে পণ্যের প্রবেশাধিকার ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করার সুযোগ রাখা হবে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্ভাব্য চুক্তির বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও উভয় পক্ষই এই আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই চুক্তি বাস্তবায়িত হলে তা কেবল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, ৭১। প্যারিসের লুভর জাদুঘর থেকে 8 কোটি 80 লাখ ইউরো মূল্যের গহনা চুরির 3 দিন পর পুনরায় এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 9টা থেকে দর্শনার্থীদের জন্য লুভর আবার খুলে দেওয়া হলো। কর্তৃপক্ষ জানিয়েছে যে গ্যালারিতে চুরি হয়েছিল অ্যাপোলো গ্যালারিটি বন্ধ রাখা হয়েছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, জাদুঘরটি পুনরায় খোলার পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন মন্ত্রীদের লুভরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত চালু করার তাগিদ দিয়েছেন। এটি প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, লুভর 1/3 কক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না এবং এর বৃহত্তম অ্যালার্ম সিস্টেম কাজ করেনি। তবে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, জাদুঘরের বৃহত্তম অ্যালার্মগুলো বেজে উঠেছিল এবং কর্মীরা নিরাপত্তা বাহিনীকে যোগাযোগ করে এবং দর্শনার্থীদের সুরক্ষা দিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন। এর আগে গত রবিবার সকালে পাওয়ার টুলস ব্যবহার করে এই জাদুঘর থেকে চুরি করে 3 মুখোশধারী চোর। এখনো পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি। এবং এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।